স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা গত লাস্ট ক্লাসে আমরা বৃত্তাকার গতি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমরা জেনেছিলাম যে কৌণিক সরণ কাকে বলে। সেই বিষয়টা আমরা জেনেছিলাম যে কৌণিক সরণ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে বৃত্তপথে ঘূর্ণনশীল কোনো একটা বস্তুকণা একটি অবস্থান হতে আরেকটি অবস্থানে গেলে এই দুটি অবস্থান বৃত্তের কেন্দ্রে যে কোণ অতিক্রম করে বা কোণ তৈরি করে সেই কোণটাকে বলা হয় কৌণিক সরণ, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি এবং কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। এবং এই কৌণিক সরণ থেকে আমরা একটা রাশি ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে কৌণিক বেগ। তো সেই কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু ছিল ডিডি অফ থিটা, অর্থাৎ কৌণিক সরণের হারকে স্যার আমরা তো এগুলি পড়েছিলাম বোধহয়। হ্যাঁ, এগুলো পড়েছিলাম। তো রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতির মধ্যে যে রিলেশন সেটাও হয়ে গেছে এবং এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলিউশন করেছিলাম লাস্ট ক্লাসে। তো এই পর্যন্ত হয়েছিল, তাই না? আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে বলো কৌণিক সরণ থেকে আমরা কি ডিফাইন করলাম বলো তো? কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ থেকে আমরা আরেকটি রাশি ডিফাইন করব, সেটা কি? কৌণিক ত্বরণ। হ্যাঁ, তাহলে এই যে এই রাশিটি এসেছে কৌণিক ত্বরণ, 1 মার্কের সংজ্ঞা হিসেবে, 1 মার্কের জন্য পরীক্ষা আসে এটি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। তাহলে তোমরা পরীক্ষা এলে এই সংজ্ঞাটা লিখবে যে কৌণিক ত্বরণের সংজ্ঞা হলো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, ক্যালকুলাসের ভাষায় সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকেই কৌণিক ত্বরণ বলে। কৌণিক বেগ কথাটা কিন্তু বলতে হবে। আর যদি শুধু সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় বলো তো? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ওইটাকে আমরা শুধু ত্বরণ বলবো, তাই না? এই জন্য আমরা তাহলে এটা যেহেতু কৌণিক বৃত্তাকার গতি পড়ছি, তাহলে অবশ্যই বেগের পূর্বে কৌণিক কথাটা যুক্ত করতে হবে। তাহলে এটাই আমরা কৌণিক ত্বরণ পেয়ে গেলাম। তো কৌণিক ত্বরণকে ওইটাকে আমরা রৈখিক ত্বরণ বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, রৈখিক কথাটা উচ্চারণ করা হয় না, শুধু ত্বরণ উচ্চারণ করা হয়। মানে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ। তো রৈখিক কথাটা উচ্চারণ করা হয় না, অ্যাকচুয়ালি ওটা রৈখিক স্ট্রেট লাইন, মোশন ইন স্ট্রেট লাইন। তো রৈখিক কথাটা উচ্চারণ করা হয় না। ত্বরণ বলতে রৈখিক ত্বরণ, সরণ বলতে রৈখিক সরণ, বেগ বলতে রৈখিক বেগ। তো রৈখিক কথাটা আমরা উচ্চারণ করি না। তো যাই, তাহলে কৌণিক ত্বরণ কাকে বলে সেটা আমরা জেনে গেলাম। এবং কৌণিক ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে। তাহলে সেটাকে যদি আমরা ক্যালকুলাসের ভাষায় সংজ্ঞাটা লিখতে চাই, তাহলে আলফা ভেক্টর, যেহেতু কৌণিক ত্বরণ একটি ভেক্টর রাশি, তো আলফা ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0। কৌণিক বেগের পরিবর্তনকে কি দিয়ে ভাগ করবে? সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করবে। তো যখন এই যে ডেল টি টেন্ডস টু 0 এই লিমিটটা অ্যাপ্লাই করা হয়, তখন তার এটা যে কোনো পরিবর্তন থাকে না, তাই না? এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে, তো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডিডিটি দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে ডেল ডেল টি, তার পরিবর্তে কি চলে আসবে? ডিডিটি। আর ওমেগা তো এটাকে কি আলফা দিয়ে ডিফাইন করার কোনো কারণ আছে? না, কোনো কারণ নাই। এই কৌণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এগুলো রাশি। হ্যাঁ, এই রাশিগুলোকে তোমার এই প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা এই রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের মধ্যে একটা রিলেশন আছে, এটা ভেরি সিম্পল, এটা তোমরা নিজেরাই পারবে। আমরা জানি যে ভি ইকুয়াল টু ওমেগা আর। এটা কার সাথে কার সম্পর্ক বলো তো? রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। রৈখিক দ্রুতির সাথে রৈখিক বেগ। এই সমীকরণকে যদি আমরা রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। আচ্ছা, তো এই সমীকরণকে যদি আমরা উভয় পক্ষে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করা হচ্ছে, অন্তরীকরণ করা হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে বাম পাশে ভি এর সাথে ডিডিটি অফ ভি চলে আসবে, আর ডান দিকে ডিডিটি অফ ওমেগা আর। বলতো কোনো একটা বস্তু কোনো বৃত্তপথে ঘূর্ণনশীল হলে তাহলে তার আরটা কি হবে? কনস্ট্যান্ট। যে বৃত্তপথে ঘূর্ণনশীল সেই বৃত্তপথের যে ব্যাসার্ধ সেটা কনস্ট্যান্ট, তাহলে সেটা বামে যাবে। আর ডিডিটি অফ ওমেগা, তো ডিডিটি অফ ওমেগা মানে কি? ডিডিটি অফ ওমেগা মানে কি? আলফা। এই যে উপরে দেখো, ডিডিটি অফ ওমেগা মানে হচ্ছে আলফা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এ ইকুয়াল টু আলফা আর। এইগুলো অত গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু জেনে রেখো, অনেক সময় এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে এ ইকুয়াল টু আলফা আর, তো সেটাকে ভেক্টর হিসাবে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আলফা ক্রস আর ভেক্টর। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ একটু পড়ার দিকে আমরা একটু যাচ্ছি। দেখো যে কোনো বস্তুকণা টি সময়ে এন সংখ্যক পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে পর্যায়কাল ক্যাপিটাল টি, বলতো পর্যায়কাল মানে কয়টা ঘূর্ণন সম্পন্ন হওয়ার সময় বলতো? একটি ঘূর্ণন সম্পন্ন হওয়ার সময়। তাহলে এই বস্তুকণাটি টি যে কোনো সময়, মানে ছোট হাতের টি সময় কয়টা ঘূর্ণন সম্পন্ন করেছে? সে এন সংখ্যক। তাহলে হ্যাঁ, তাহলে এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করতে তার কত সময় লেগেছে? ছোট হাতের টি সময় লেগেছে। তাহলে একটি ঘূর্ণন সম্পন্ন করতে কত সময় লাগবে? ছোট হাতের টি বাই এন।
এই সময়টাকে তোমার কি বলা হচ্ছে? পর্যায়কাল। n আচ্ছা, তাহলে আমরা জানি যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, যেটা কতদিন আমরা পড়েছি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে এই যে ক্যাপিটাল টি এর পরিবর্তে আমরা লিখবো এই যে এখন যেটা পেলাম ছোট হাতের টি বাই ক্যাপিটাল এন, দ্যাট ইজ ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি ওমেগা ইকুয়াল টু 2 পাই এন ডিভাইডেড টি। বলো তো এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো তো? তার ঘূর্ণন সংখ্যা বের করতে পারি, হ্যাঁ পর্যায়কাল না, হ্যাঁ, ঘূর্ণন অনেক কিছু সংখ্যা বের বের করতে করা পারি। যায়। যদি ধরো আমি যদি বলি একটি ফ্যান সময়, কৌণিক বেগ, ফ্যান প্রতি মিনিটে 20 বার ঘুরছে, তাহলে কৌণিক বেগ কত বের করা যাবে না? একটি ফ্যান প্রতি জি মিনিটে স্যার 20 সূত্র বসাবো। বার ঘুরছে, তাহলে এই এনটাই কত? 20, আর 20 20 আর প্রতি মিনিট কতবার ঘুরছে, তাহলে সেটা টি এর মান 60 সেকেন্ড, 60 সেকেন্ড। আর পাই তো 3.14। ক্যালকুলেশন করলে তাহলে আমরা এখান থেকে কৌণিক বেগটা পেয়ে যাবো। তার মানে এই সমীকরণটা ব্যবহার করবো আমরা তখন যদি ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকে, তাহলে কৌণিক বেগ কত সেটা বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করবো। এটার একটা অঙ্ক আমরা একটু পরেই করব। তাহলে আমরা এই বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক সরণকে কি দিয়ে প্রকাশ করলাম বলো? থিটা। কৌণিক বেগকে কি দিয়ে প্রকাশ করলাম? ওমেগা। আর কৌণিক ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? আলফা আলফা। করলাম। তাহলে এখন বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণগুলো এখন কি হবে বলতো? এই যে বাম দিকে যে সমীকরণগুলো লেখা আছে 1 থেকে 5 পর্যন্ত যে সমীকরণ, যেটাকে আমি বক্সের মধ্যে সার্কেলে নিয়ে আসলাম, এই সমীকরণগুলো কোন গতির ক্ষেত্রে প্রযোজ্য বলো? রৈখিক গতির ক্ষেত্রে। রৈখিক গতির ক্ষেত্রে। মোশন ইন স্ট্রেট লাইন। রৈখিক গতি। হ্যাঁ, রৈখিক গতির ক্ষেত্রে এই সেম সমীকরণগুলো ব্যবহার হবে কোন গতির ক্ষেত্রে? বৃত্তাকার গতির ক্ষেত্রে। কিন্তু এই বৃত্তাকার গতির ক্ষেত্রে তো এই রাশিগুলো একটু পরিবর্তন হয়ে গেছে, তাই না? যে সরণকে আমরা এস এর জায়গায় কি লিখবো? থিটা। আর বেগের জায়গায় কি লিখতে হবে? কৌণিক বেগ। তাহলে দেখো তো ডান দিকে যে 5টি সমীকরণ লেখা আছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে, কুইক রেসপন্স করো। জি স্যার। তাহলে এখানে বেগের জায়গায় ওমেগা মানে কৌণিক বেগটা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে ওমেগা নিয়ে আসতে হবে। জি যেমন স্যার। বলতো দ্বিতীয় সমীকরণে 2 নং সমীকরণে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তাহলে ভি শেষ বেগ, ভি নটটা আদি বেগ, আর এ হচ্ছে ত্বরণ, সমত্বরণ। আচ্ছা, এখন ডান দিকের এই সমীকরণ থেকে বলতো ওই ওমেগাটা কি? শুরুতে যে ওমেগাটা আছে বাম পাশে, সেটা কি? শেষ কৌণিক বেগ। ভেরি গুড, শেষ কৌণিক বেগ। আর ওমেগা নটটা হচ্ছে আদি কৌণিক বেগ, আর আলফাটা হচ্ছে তোমার কৌণিক ত্বরণ। শেষ কৌণিক বেগ আর আর ওমেগা নট হচ্ছে আদি কৌণিক। হ্যাঁ, টি হচ্ছে যে কোনো সময়। প্লাস মাইনাস কেন দিয়েছি এখানে বলো তো? প্লাস মাইনাসটা কেন দেওয়া কৌণিক হলো? ত্বরণ। না, প্লাস মাইনাস যদি ত্বরণ নেগেটিভ হয় স্যার মন্দন হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌণিক ত্বরণ আর কৌণিক মন্দন হলে। মন্দন। কৌণিক মন্দন মানে কৌণিক বেগ যদি হ্রাস পাই, স্যার তাহলে কারণ এই বেগটা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে যদি কৌণিক বেগ হ্রাস পাই তাহলে মন্দন হবে, কৌণিক মন্দন হবে, সেই ক্ষেত্রে মাইনাস দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এই 5টি সমীকরণটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা যে অঙ্ক দেখব এখন। আচ্ছা, এখন দেখো এখানে একটা অঙ্ক আমি নিয়ে আসছি। দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সিডি প্রতি মিনিটে 90 বার ঘুরছে। কতবার ঘুরছে? 90 বার। সুইচ বন্ধ করার পর এটি 20 সেকেন্ডে থেমে যায়। সিডির কৌণিক মন্দন ও থেমে যাবার আগ পর্যন্ত কতবার ঘুরেছিল? কৌণিক মন্দন চেয়েছে। আচ্ছা বলো তো এই সিডিটার ব্যাসার্ধ কত বলা আছে? আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করলাম। আর প্রথম ক্ষেত্রে যে 90 বার ঘুরছে তার ক্ষেত্রে সময়টাকে আমরা নামকরণ করলাম t1 ইকুয়াল টু 1 মিনিট 60 সেকেন্ড, আর ঘূর্ণন সংখ্যা হচ্ছে তোমার n1 ইকুয়াল টু 90 বার। আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে কত সময় পরে এটি থেমে গেল? সুইচ বন্ধ করার পর 20 সেকেন্ড পরে। তাহলে সেই সময়টাকে আমরা নামকরণ করছি t2, দ্যাট ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। তো চেয়েছে যে কৌণিক মন্দন আলফা কত, আবার থেমে যাবার আগ পর্যন্ত ঘূর্ণন সংখ্যা কত, n2 কত, আর এখানে আরো জিনিস আমরা বের করতে পারি, রৈখিক ত্বরণ কত সেটাও আমরা বের করতে পারি। আর এটা যখন থেমে যাবে 20 সেকেন্ড পরে, যখন থেমে যাবে তখন তার শেষ কৌণিক বেগটা কত হবে বলো তো? ওমেগাটা কত হবে? 0। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের ডাটাগুলো কি কি জানা আছে। প্রতি মিনিটে কতবার ঘুরছে? ইনিশিয়ালি সে 90 বার ঘুরছে। এই যে প্রতি মিনিটে যে 90 বার ঘুরছে, এখান থেকে কিন্তু আমরা আদি কৌণিক বেগটা বের করতে পারি। এই যে কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা বের করলাম, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন ডিভাইডেড টি। দেখো তো এখন আমাকে বলতে হবে না পারবে তোমরা এখন? তাহলে এখানে মান বসিয়ে দাও। 2 পাই 3.14, আর ঘূর্ণন সংখ্যা কত? 90। তো 90 এর জন্য ঘূর্ণন সংখ্যার জন্য সময় কত? প্রতি মিনিট 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে আমরা ওমেগা নট পেয়ে গেলাম। আর শেষ কৌণিক বেগ তো ওমেগা ইকুয়াল টু 0, যেহেতু 20 সেকেন্ড পরে এটি থেমে যাচ্ছে। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি2। আলফা মাইনাস আলফা কেন নিয়ে আসলাম? কৌণিক মন্দন হবে, কেননা তুমি সুইচ বন্ধ করেছো, এখানে কৌণিক বেগ হ্রাস পেতে থাকবে, ফলে এখানে তোমার কৌণিক মন্দন হবে, যার জন্য আলফাটা মাইনাস হবে। তাহলে আমার এখানে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি2, যে যত সময় পরে থেমে যাচ্ছে সেই সময়টাই হচ্ছে টি2। তাহলে ক্যালকুলেশন করলে দেখো আমরা আলফা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার সবাই?
আর আলফা পেয়ে গেলেই জি স্যার। তোমার আলফা পেয়ে গেলে কিছুক্ষণ আগে যে সমীকরণটা পড়ে এলাম, দেখো এই যে আলফা পেয়ে গেলে দেখো তো আলফার সাথে আর গুণ করলে কি পাওয়া যাবে বলো? তারপর স্যার রৈখিক ত্বরণ ত্বরণ। পাওয়া যাবে, রৈখিক ত্বরণ। পাওয়া যাবে, রৈখিক রৈখিক ত্বরণ পাওয়া যাবে। যদিও প্রশ্ন আমি চাই নাই, কিন্তু আমি বের করতে চাচ্ছি। তাহলে রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু হবে এ ইকুয়াল টু আলফা। তো আলফা আমরা পেয়ে গেছি 0.471, আর আর হচ্ছে ওই যে সিডির যে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করে মান বসালে এটা তোমরা পেয়ে যাবে। এটা হয়ে গেল। এবারে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস চাওয়া হয়েছে যে থেমে যাওয়ার আগ পর্যন্ত কতবার ঘুরেছিল। তো 20 সেকেন্ড পরে যে থেমে গেল, এই 20 সেকেন্ডে সে কতবার ঘুরেছিল সেটা চাওয়া হয়েছে। তো 20 সেকেন্ডে তার টোটাল কৌণিক সরণ কত সেটা আগে আমরা বের করে নিই। তো সেটা বের করার দুইটা ফর্মুলা দিয়ে তোমরা বের করতে পারো। একটা হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার মাইনাস 2 আলফা থিটা, অথবা তোমরা এটা দিয়ে বের করতে পারো, এই যে তোমার থিটা ইকুয়াল টু ওমেগা ইউটি নট প্লাস। টি। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউ না, থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি। মাইনাস। মাইনাস অ্যাপ্লাই করতে হবে যেহেতু থেমে যাচ্ছে, মাইনাস হাফ আলফা টি স্কয়ার, এটা দিয়ে অ্যাপ্লাই করলেও হবে, একই রেজাল্ট আসবে। আর আমরা লাস্টের সমীকরণটা ইউজ করছি, সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে ওমেগা স্কয়ার ইকুয়াল ওমেগা নট স্কয়ার মাইনাস 2 আলফা থিটা। তো ওমেগা মানে কত, শেষ কৌণিক বেগ কত, 0, থেমে যাবে যেহেতু 20 সেকেন্ড পরে। তাহলে আমরা ফাইনালি ক্যালকুলেশন করে টোটাল কৌণিক সরণ কত আমরা সেটা পেয়ে গেলাম, 94.2 রেডিয়ান। বলো তো একবার 2 পাই কৌণিক সরণ হলে কতবার ঘুরে এটা বলো? বৃত্তপথে ঘূর্ণনশীল একটা কণার 2 পাই কৌণিক সরণ হলে কতবার ঘুরে এটা? একবার। একবার। তাহলে আমার টোটাল কৌণিক সরণ হয়েছে কত, 94.2 রেডিয়ান। তাহলে এই টোটাল টোটাল কৌণিক সরণটাকে যদি একবার কৌণিক সরণের জন্য যে কৌণিক সরণ মানে একবার ঘূর্ণনের জন্য যে কৌণিক সরণ, সেটা দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব বলো? মোট ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব। গুণন সংখ্যা। তাহলে এই যে মোট ঘূর্ণন সংখ্যা n2 দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল কৌণিক সরণ ডিভাইডেড একবার ঘূর্ণনের কারণে যে কৌণিক সরণটা হবে 2 পাই। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 15 বার। দেখো তো ঘূর্ণন সংখ্যাটা আমরা কিভাবে বের করলাম, ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এবারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রাশির দিকে যাচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। বলতো কোন একটা বস্তু যখন বৃত্তপথে ঘূর্ণনশীল হয়, তখন বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে বলতো এর বেগের দিক কি একই থাকে না প্রতি মুহূর্তে পরিবর্তন হয় বলতো? এর প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, যদি বেগের হ্যাঁ যদি বেগের দিক স্পর্শক বরাবর। হ্যাঁ যদি বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তন না হতো, তাহলে এই গতিটাকে আমরা কি গতি বলতাম বলো? তাহলে তো এটা সমবেগ হতো, ত্বরণ থাকতো না। সমবেগ হচ্ছে। না, তাহলে এটাকে আমরা মানে স্যার বেগের দিকের পরিবর্তন হতো না। না, তাহলে আমরা রৈখিক গতি এটাকে বলতে পারি। রৈখিক গতি বলতাম, মানে সরল রেখা বরাবর সেই গতিটা বলা হতো রৈখিক গতি। কিন্তু আমার বৃত্তাকার গতির ক্ষেত্রে তো প্রতি মুহূর্তের গতির দিক পরিবর্তন করতে হবে, তাই না? তাছাড়া তো বৃত্তাকার গতি হবে না। তাহলে এই বৃত্তাকার গতি, বৃত্তপথে ঘূর্ণনশীল কোনো বস্তু কণার গতির দিক পরিবর্তন করার জন্য বৃত্তের ব্যাসার্ধ বরাবর বস্তুর উপর কেন্দ্রের দিকে যে ত্বরণটা কাজ করে, এই ত্বরণটার নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে কেন্দ্রমুখী ত্বরণের কাজই হচ্ছে তোমার এই বস্তুটার গতির দিক প্রতি মুহূর্তে কি করা, পরিবর্তন করা। তাহলে এই গতির দিক পরিবর্তন করার জন্য বৃত্তের ব্যাসার্ধ বরাবর এই বস্তুর উপর কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, এই ত্বরণটার নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। মানে কেন্দ্রের দিকে এই ত্বরণটা কাজ করে বলেই এই ত্বরণটার নাম হয়েছে কেন্দ্রমুখী ত্বরণ। সংজ্ঞাটা 1 মার্কের জন্য পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞা, যে কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বস্তুর উপর যে ত্বরণ ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের কাজ কি বলতো? কুইক রেসপন্স করো, কেন্দ্রমুখী ত্বরণের কাজ কি? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ অ্যাক্সেলারেশন? বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তন করা। হ্যাঁ, বেগের দিক পরিবর্তন করা। কেন বলতো? বেগের দিক পরিবর্তন না করলে কি এটা বৃত্তাকার গতি হবে? বৃত্তাকার গতিতে হবে না। তাহলে এই বেগের দিক পরিবর্তন করার জন্যই তোমার কি করতে হয়, এর উপর একটা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, যেই ত্বরণটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা বলতো, ত্বরণকে যদি আমরা বস্তুর ভর দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া যায় বলো? বল পেয়ে যাবো স্যার। বল। তাহলে এই ত্বরণের নাম যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে সেই বলের নামটা কি হবে বলো? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল হবে। তাহলে আমরা দুইটা কনসেপ্ট আমরা শিখলাম, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ আর একটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এই তোমার কেন্দ্রমুখী বল হচ্ছে তোমার কোন দিকে কাজ করবে, বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে এটা 1 মার্কের প্রশ্ন হিসেবে আসে, অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। এবারে 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে একটি প্রশ্ন এখানে পরীক্ষা আসে, খুবই আসে, এটা বিভিন্ন পরীক্ষা এসে দেখবে যে সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না, কিন্তু সুষম বৃত্তাকার গতিতে ত্বরণ থাকে কেন, ব্যাখ্যা করো। তো ত্বরণের সংজ্ঞা কি বলতো? সুষম রৈখিক গতির ক্ষেত্রে দেখো আমি এখানে একটা গতি নিয়ে আসছি, এবি বরাবর একটা বস্তু কণা গতিশীল।
তো সুষম ও রৈখিক গতি বলতে বোঝানো হয় যে সকল পয়েন্টে বেগের মান একই এবং দিক একই দিকে, তাহলে এই গতিটাকে বলা হয় সুষম রৈখিক গতি। তো বলতো সুষম রৈখিক গতির ক্ষেত্রে যেহেতু সকল পয়েন্টে বেগের মান একই এবং দিকও একই দিকে, তাহলে কি বেগের মান কি প্রতি পয়েন্টে যেহেতু সেম, তাহলে কি বেগের পরিবর্তন হবে এখানে? না, বেগের পরিবর্তন আমরা জানি যে ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না, এই জন্য এখানে কোনো ত্বরণ তৈরি হবে না। তাহলে দেখো ত্বরণ A = ddt of v, এটা আমরা জানি। তো যেহেতু dv বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তনটা শূন্য। কেন শূন্য? কেননা সকল পয়েন্টে বেগের মান একই। তো সকল পয়েন্টে বেগের মান একই হলে dv মানে পার্থক্য করলে কত হবে? শূন্য হয়ে যাবে, পরিবর্তন হচ্ছে না। আর পরিবর্তন না হওয়ার কারণে সুষম রৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ থাকবে না। কিন্তু বৃত্তাকার গতির ক্ষেত্রে সকল পয়েন্টে দ্রুতির মান এক হলেও প্রতি মুহূর্তের বেগের দিক কি হচ্ছে বলতো? একই আসছে না পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে, যেটা আমি এই যে চিত্র দিয়ে দেখিয়েছি যে স্পর্শক বরাবর। হ্যাঁ, বেগের দিকটা স্পর্শক বরাবর কাজ করবে। তাহলে বেগের দিক প্রতি মুহূর্তে কি হচ্ছে বলতো? পরিবর্তন হচ্ছে। তো বেগের দিক পরিবর্তন হবার কারণে এখানে তাহলে বেগের কি হবে? পরিবর্তন হবে। তাহলে বেগের পরিবর্তন হলে dv not equal to 0, এই যে দেখো dv not equal to 0 মানে কি? তার মানে কি বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন যদি হয় তাহলে আমার এখানে ত্বরণ কাজ করবে। এই ত্বরণটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এই জন্য আমরা এই ত্বরণটাকে আমরা এসি দিয়ে প্রকাশ করেছি, A(c). তাহলে ক্লিয়ার হয়েছে যে সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না কেন? তাহলে বলবে যে সুষম রৈখিক গতির ক্ষেত্রে তোমার সকল পয়েন্টে বেগের মান এবং দিক একই থাকে, ফলে বেগের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো যেহেতু সুষম রৈখিক গতির ক্ষেত্রে বেগের পরিবর্তন হয় না, এই জন্য কোনো ত্বরণ থাকে না। কিন্তু বৃত্তাকার গতির ক্ষেত্রে সকল পয়েন্টে দ্রুতির মান এক থাকলেও বেগের দিক পরিবর্তন হয়। তো বেগের দিক পরিবর্তন হওয়ার কারণে বেগের পরিবর্তন হয়। তো এই বেগের পরিবর্তন হওয়ার কারণে তোমার কেন্দ্রের দিকে একটি ত্বরণ তৈরি হয়, যে ত্বরণটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এই জন্য তোমার সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে ত্বরণ থাকে। দেখো তো 2 মার্কের জন্য আসলে লিখতে পারবে কিনা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা নোট করবে, হ্যাঁ, বাসায় নোট করে নিবে সাথে সাথে। আচ্ছা, এখন আমরা এই যে কেন্দ্রমুখী বল ত্বরণ বা বল যেটা আমরা জানলাম, এটার একটা রাশিমালা আমরা এখানে পড়বো, খুবই ইজি। আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণ ও বলের রাশিমালা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই ইজি। একটা বস্তু বৃত্তপথে ঘূর্ণনশীল, সেই বৃত্তপথে ঘূর্ণনশীল এই বস্তুগুলোর ব্যাসার্ধকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল, ছোট হাতের আর। কোনো একটা মুহূর্তে বস্তুটার আমরা একটা অবস্থান ধরে নিলাম এ তে। এই বস্তু কোন তলে ঘূর্ণনশীল? চিত্র থেকে বলো তো আমাকে, এই বস্তুটা কোন তলে? XY তলে। এক্স আর ওয়াই তলে ঘূর্ণনশীল। ওকে, তাহলে তোমার কোন একটা অবস্থান যদি আমরা বিবেচনা করি, ধরো এ তে আমরা একটা অবস্থান বিবেচনা করলাম, তাহলে এক্স অক্ষের সাথে কত কোণে অবস্থান করছে এই বিন্দুতে যখন কোণটা থাকছে, সেটা কোণে, এটা আমরা নামকরণ করেছি থিটা। তাহলে এ থেকে যদি উভয় অক্ষে লম্ব টানা হয়, তাহলে বলতো এক্স অক্ষকে বি পয়েন্টে সেট করেছে, ওয়াই অক্ষকে সি পয়েন্টে সেট করেছে। আচ্ছা, বলতো ও থেকে বি এই দৈর্ঘ্যটা কার মান? কুইক রেসপন্স করো। ও থেকে এক্স অক্ষ বরাবর মান। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর মান। তার মানে এটা এক্স, এই যে স্থানাঙ্কটা নাম দিয়েছি আমরা এক্স ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি না? দেখো তো, খেয়াল করো, এই যে এই বাক্যটা একটু আমাকে বুঝাও, কে পারবে? OB = x = r cos θ। এই r cos θ কোত্থেকে? এটা হচ্ছে অনুভূমিক উপাংশকে বোঝানোর জন্য r cos θ লেখা হয়েছে। মানে আমরা এটাকে উপাংশে বিভাজন করেছি। কাকে? r কে। r কে আমরা উপাংশে বিভাজন করেছি। তাহলে r এর x অক্ষ বরাবর একটা উপাংশ হবে, যেহেতু r x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে, সুতরাং x অক্ষ বরাবর উপাংশ হবে আনুভূমিক উপাংশ। আর আনুভূমিক উপাংশে কোন অ্যাঙ্গেলটা আসে? cos অ্যাঙ্গেল আসে। তাহলে r এর উপাংশ যেহেতু করতে হবে, এইজন্য x = r cos θ। আর ও বলতো চিত্র থেকে বলতো OC আর BA পরস্পর কি সমান এবং সমান্তরাল? OC আর BA পরস্পর কি সমান এবং সমান্তরাল। তাহলে দেখো OC = BA = কি y, দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারি? r sin θ। তাহলে আমরা এখানে r কে দুটো উপাংশে বিভাজন করলাম, একটা x অক্ষ বরাবর আর একটা y অক্ষ বরাবর। আচ্ছা, এবারে বলো তো এই বস্তুকণা ধরো ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল। তো ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল হলে বস্তুটা যখন এ তে অবস্থান করছে, তখন একটা অ্যাঙ্গেল কৌণিক সরণ অতিক্রম করেছে, সেটাকে আমরা নামকরণ করলাম থিটা। তাহলে কৌণিক বেগ মানে কি? কৌণিক সরণের হারকে কি বলা হয়? কৌণিক বেগ। আমরা ক্যালকুলাস ছাড়াই নরমাল ভাবে এটাকে সংজ্ঞায়িত করেছি। তাহলে ওমেগা = কি? কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে কৌণিক সরণ কত হয়েছে তোমার? থিটা। আর সেই সময়টাকে আমরা যে কোনো একটা সময় নামকরণ করেছি আমরা টি। তাহলে থিটা = আমরা কি লিখতে পারি? ওমেগা টি। দেখো তো এই চারটে জিনিস ক্লিয়ার হয়েছে কিনা? বাকিগুলো ইজি একেবারে। তাহলে আমরা এক্স কম্পোনেন্ট পেয়ে গেলাম, ওয়াই কম্পোনেন্ট পেয়ে গেলাম। তাহলে আর অবস্থান ভেক্টরটাকে কি আমরা লিখতে পারি? r ভেক্টর = xi ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এগুলো তার বলার প্রয়োজন নাই। এক্স মানে হচ্ছে r cos θ,
আর ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, সেই জায়গায় এই মানগুলো এখানে অ্যাপ্লাই করা হলো। আর থিটা মানে আমরা এখানে বের করেছি ওমেগা টি, তাহলে থিটার জায়গায় আমরা এখানে ওমেগা টি অ্যাপ্লাই করলাম। দেখো বুঝতে পারছো কিনা, একটু রেসপন্স করো। তাহলে আমরা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তো অবস্থান ভেক্টর পেয়ে গেলে আমরা তো তোমার কি পেয়ে যাবো, বেগ পেয়ে যাব। তাহলে তোমার এই বেগ, বেগ মানে কি, অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে কি বলা হয়, বেগ, বা সরণের হারকে কি বলা হয়, বেগ। তাহলে ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর ভেক্টর, মানে এই যে উপরে যে লাইনটা, এই যে তোমরা যে লাইনটা পেয়েছো সেই লাইনটা এখানে লেখা হলো। এখন ত্রিকোণমিতিতে তোমার একটা সূত্র আছে, সূত্রটা তোমরা জানো কিনা দেখি, আমি একটু লাস্ট ডিফারেন্সিয়েশন আমি করাই নাই। এই যে দুইটা সূত্র আমি এখানে লিখে দিয়েছি, এই সূত্র দুইটা একটু মুখস্থ রাখবে। বলতো ডিডি এক্স অফ সাইন 3x, তাহলে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি বলতো, এক্স এর সাপেক্ষে। একটা সাপেক্ষে কিন্তু এখানে সাইনের যে অ্যাঙ্গেল সেটা কি শুধু এক্স না 3x বলো তো? 3x 3x, এটাকে মনে মনে এক্স কল্পনা করো। তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে cos x, cos x লেখা হলো। কিন্তু যাকে মনে মনে এক্স ধরেছিলে এই যে 3x, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, কেননা এটা তো কমপ্লিটলি এক্স না, এটা তো 3x। এই জন্য তোমার সেটাকে আবার আরেকবার ডিফারেন্সিয়েট করলে, 3x কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কত রেজাল্ট বের হবে, 3 বের হবে। তাহলে ওই 3 দ্বারা সামনে এনে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক সেম জিনিসটা আমাদের যেটা এখন লাগবে সেটা দেখো ডান দিকে আমি লিখে দিয়েছি, ডিডিটি অফ সাইন ওমেগা টি। তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো, টি এর সাপেক্ষে, কিন্তু সাইনের যে অ্যাঙ্গেল সেটা কি শুধু টি না ওমেগা টি বলো? ওমেগা টি। বামের এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে ওমেগা সামনে আসবে আর সাইন ওমেগা টি সেটা রূপান্তরিত হয়ে cos ওমেগা টি হবে। আর cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন চলে আসে, আর এই 3টা সামনে চলে আসবে। তাহলে এই দুইটা কনসেপ্ট আমাদের লাগবে এখন। ত্রিকোণমিতির আরো অনেকগুলো সূত্র আছে, বহু সূত্র তোমরা ক্যালকুলাসে শিখবে গণিতে। তাহলে এই দুটো সূত্র ক্লিয়ার হয়েছে। ডিডিটি অফ সাইন ওমেগা টি মানে কি, ওমেগা cos ওমেগা টি, আর ডিডিটি অফ cos ওমেগা টি মানে কি, cos কে মাইনাস চলে আসবে, তো মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। এই দুটো সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তো আসো এখন দেখো তোমরা করতে পারো কিনা দেখি, কোথায়, এই যে দেখো এই যে আর ভেক্টরকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব, এই লাইনটাতে এখন আসো, খেয়াল করো। তো দেখো ডিডিটি অফ আর cos ওমেগা টি আই ক্যাপ জে ক্যাপ, ওইগুলোর কোনো পরিবর্তন হবে না, ওইগুলোই থাকবে। তো আর কি কনস্ট্যান্ট, তাহলে এটা বামে যাবে। বলো তো cos ওমেগা টি, ডিডিটি অফ cos ওমেগা টি, তাহলে কি হবে, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, আর আই ক্যাপ থেকে যাবে। আর এই যে আর, এই আর কিন্তু কনস্ট্যান্ট, ব্যাসার্ধ কনস্ট্যান্ট, তাহলে সেটা বামে চলে যাবে, তাহলে মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ। একইভাবে আর সাইন ওমেগা টি, এটা কি হবে, আর এর জায়গায় আরই থেকে যাবে, আর সাইন ওমেগা টি কে করলে কি হবে, একটা ওমেগা সামনে যাবে আর সাইন ওমেগা টি রূপান্তরিত হয়ে cos এ যাবে, cos ওমেগা cos হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা জি স্যার। বেগ ভেক্টর পেয়ে গেলাম। এবারে আমরা বেগের মানটা বের করব। তো বেগের মান বের করার নিয়ম কি, এই যে আই ক্যাপের সহগ আর জে ক্যাপের সহগ কি করতে হয় বলো, রুট ওভার আই ক্যাপের সহগ তার উপরে স্কয়ার প্লাস জে ক্যাপের সহগ তার উপরে স্কয়ার। ওই যে ভেক্টরের মান যেভাবে বের করে সেই কনসেপ্ট, এটা একটা ভেক্টর। আই ক্যাপের সহগ কত, মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি, এটাকে স্কয়ার করলে কত হবে, আর স্কয়ার ওমেগা স্কয়ার সাইন স্কয়ার ওমেগা, আর ওই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা চলে আসবে, প্লাস হয়ে যাবে। একইভাবে ডানেরটাকে স্কয়ার করতে পারো। তো বলো তো এই যে রুটের মধ্যে ওমেগা স্কয়ার আর স্কয়ার কি কমন আসে না, ওমেগা স্কয়ার আর স্কয়ার কমন নিলে কি হয়, ব্র্যাকেটের মধ্যে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস সাইন স্কয়ার প্লাস cos সাইন স্কয়ার স্কয়ার ওমেগা টি প্লাস cos স্কয়ার ওমেগা টি ইকুয়াল টু কত, 1। তার মানে ফাইনালি আমার স্কয়ার রুট কাটাকাটি হয়ে এটা তৈরি হচ্ছে, যেটা আমরা ওই যে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে রিলেশনটা আমরা বের করেছিলাম, এই যে ক্যালকুলাসে এইভাবে আমরা বের করতে পারি, ভি ইকুয়াল টু ওমেগা। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা রৈখিক বেগের সাথে স্যার আমরা কি এভাবে প্রমাণ করব নাকি ওইভাবে প্রমাণ করব? প্রমাণ তো আসে না, যে কোনো প্রমাণ তো তোমাদের পরীক্ষা আসে না, যে কোনো ভাবে জেনে রাখো আর কি, কনসেপ্ট গুলো মনে রাখবে সবসময় কিভাবে আসে, দুই ভাবেই করা যায়। কিন্তু ক্যালকুলাসে চাইলে এভাবে করবা, ক্যালকুলাসে আরেকটা পদ্ধতিতেও বের করা যায়। তো এটা হচ্ছে ডিটেইলস পদ্ধতি। আচ্ছা, এখন বলো তো বেগ যে পেয়ে গেলাম আমরা, খেয়াল করো এই যে বেগ ভেক্টর যে পেয়ে গেলাম, বেগ পেয়ে গেলে কি আমরা ত্বরণ পেয়ে যাব না? জি স্যার। কিভাবে, ওই বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এগুলো কিন্তু আমরা ভেক্টরে পড়ে এসেছি। তাহলে এই যে এই বেগকে যদি সময় সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে তুমি কি পেয়ে যাবে, ত্বরণ পেয়ে যাবে। এখন আমি আর ডিটেইলসে যাচ্ছি না, এই যে বেগ যে ভেক্টর রাশিটা পেয়েছো, এই যে উপরের দিকে আমি বক্স করে দিচ্ছি, এই রাশিটাকে সময় সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, করলে তুমি কি পেয়ে যাবে, এই কেন্দ্রমুখী ত্বরণটা পেয়ে যাবে। তো সেই কেন্দ্রমুখী ত্বরণটা ফাইনালি দেখো ডিডিটি অফ, ওখানে ভি ভেক্টরটা এখানে অ্যাপ্লাই করা হলো,
এবারে তোমার মাইনাস আর ওমেগা বামে চলে যাবে, আর সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ওমেগা সাইন ওমেগা কস ওমেগা টি হবে। তাহলে একটা ওমেগা বামে আছে অলরেডি, আর আরেকটা ওমেগা এখান থেকে বের হবে, তাহলে কি হবে? আর ওমেগা স্কয়ার হয়ে যাবে। ওমেগা ওমেগা স্কয়ার। স্কয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস আর ওমেগা স্কয়ার কস ওমেগা টি আই ক্যাপ। একইভাবে ডানেরটা মাইনাস আর, মাইনাস কেন আসবে? এই যে কস কে করলে কি হবে? মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস সাইন। আর ওমেগা বামে থাকবে, আর এখান থেকে একটা ওমেগা বের হয়ে আর ওমেগার সাথে গুণ হয়ে আর ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে, আর কস করলে মাইনাস সাইন ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে ওমেগা স্কয়ার কমন নিয়ে এই আর কে এটার সাথে রাখা হলো। বলো তো এই রাশিটা কি? বলো তো এই বক্সের মধ্যে যেটা রাখলাম সেটা অ্যাকচুয়ালি কি? আর কস ওমেগা টি আই ক্যাপ আর আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এই যে দেখো প্রথমে যে আর, এই যে লাইনটা, এটা হচ্ছে আর ভেক্টর। রাশি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ফাইনালি এসি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? জি জি স্যার। স্যার। এখন এখানে একটা মাইনাস সাইন এসছে, বলো এই মাইনাস সাইনের তাৎপর্য কি? এই বলো তো কেন্দ্রমুখী ত্বরণ এসির ডিরেকশন কোন দিকে? স্যার অবস্থান ভেক্টরের বিপরীত দিকে কারণে। রাইট, কেন্দ্রমুখী ত্বরণ এসির ডিরেকশন হচ্ছে, দেখো চিত্রে যাই আমি, এই যে কেন্দ্রমুখী ত্বরণ এসির ডিরেকশন কোন দিকে হবে? এ থেকে কোন দিকে হবে? ওয়েট দিকে, এ থেকে ওয়েট দিকে। এ থেকে ও এর দিকে, বাট আর এর ডিরেকশন কোন দিকে হবে? ও থেকে এর ও দিকে। থেকে আর দিকে। তাহলে এই যে হ্যাঁ, কেন্দ্রমুখী ত্বরণ আর অবস্থান ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, বিপরীত দিকে। এই জন্য তোমার এখানে কি এসছে? মাইনাস সাইনটা এসছে। ক্লিয়ার সবাই মাইনাস সাইনের তাৎপর্য? জি স্যার। আচ্ছা, এবারে আমরা এই কেন্দ্রমুখী ত্বরণের মান বের করব। তো মান বের করার জন্য কি, এই যে আমরা এখানে যে ভেক্টর রূপটা পেয়েছি, যে টিক চিহ্ন দেওয়া যে সমীকরণটা, বা এই যে উপরে যে সমীকরণটা, এখান থেকে বের করো। এখানে তো ওমেগা স্কয়ার কমন নিয়েছো, এই উপরের সমীকরণটা এসি ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর ওমেগা স্কয়ার কস ওমেগা টি আই ক্যাপ মাইনাস আর ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি জে ক্যাপ। এই সমীকরণটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আই ক্যাপ জে ক্যাপের সব কি করব আমরা? রুট ওভারের মধ্যে নিয়ে এসে স্কয়ার করে দিব। রুট ওভারের মধ্যে এনে স্কয়ার করে দিলে দেখো এই যে আর স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 আর আর স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 কমন নিয়ে না, তো কমন নিলে উইদিন ব্র্যাকেট কি তৈরি হবে? সাইন স্কয়ার ওমেগা টি প্লাস কস স্কয়ার ওমেগা টি, তো সেটা ইকুয়াল টু কত? 1। আমি কিন্তু একটা লাইন স্কিপ করেছি এখানে। তাহলে ফাইনালি এই যে আর স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 স্কয়ার রুট কাটাকাটি হয়ে ফাইনালি তৈরি হবে এস ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর। এটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশি, মানে মান। এটাই হচ্ছে মান। আচ্ছা বলো তো এই ওমেগাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে বলো তো এই সমীকরণ থেকে বলো তো ওমেগা সমান কি লিখতে পারি? বলো ভি বাই আর। ভি বাই আর। ওমেগা সমান কত লিখতে পারি? ভি বাই আর, তাই না? ভি বাই আর। তাহলে এখানে ওমেগা স্কয়ার আছে, তাই না? ওমেগা স্কয়ার আর, তাহলে ভি বাই আর এর উপরে স্কয়ার করলে কি হবে? ভি স্কয়ার বাই আর, আর স্কয়ার, আর একটা আর তো এখানে থেকে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে তোমার ভি স্কয়ার বাই আর তৈরি হচ্ছে। এই যে ফাইনালি যে আমরা সমীকরণটা পেলাম এস ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণের মান। এবং এই সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্ক করব, একটু পরে আমরা অঙ্ক করব। আচ্ছা, এখন এই যে কেন্দ্রমুখী যে ত্বরণটা পেলাম, এই ত্বরণটাকে যদি যে বস্তুটা ঘূর্ণনশীল বৃত্তপথে, সেই বস্তুটার ভর দ্বারা যদি গুণ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাব? বলো কেন্দ্রমুখী বল পেয়ে যাব। তাহলে সেই নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে F ইকুয়াল টু ma, তাহলে FC দ্যাট ইজ ইকুয়াল টু MSc। সি কেন এনেছি বলো তো? ওই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, কেন্দ্রমুখীর ইংলিশ হচ্ছে সেন্ট্রিপিটাল। তো সেন্ট্রিফিউগাল একটা ফোর্স আছে, তো সেটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব না, এটা পরের অধ্যায়ে আলোচনা করব, নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে গিয়ে। তাহলে এফসি ইকুয়াল টু এম এসি, তাহলে এম আর এসি মানে কি? ওমেগা স্কয়ার আর অথবা ভি স্কয়ার বাই আর। তো সেটা অ্যাপ্লাই করলে কেন্দ্রমুখী বলের দুইটা রাশিমালা তৈরি হয়। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? এই দুটো সমীকরণ ব্যবহার করে অঙ্ক করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে ছোটখাটো অঙ্ক, খুবই ইজি, তোমরা নিজেরা পারবে। যে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা আর এর মান কত বেগে ঘুরছে সেটা বলা আছে। তাহলে এটা ভি এর মান, কেন্দ্রমুখী ত্বরণ কত? তাহলে এখানে আর বলা আছে, ভি বলা আছে, তো কেন্দ্রমুখী ত্বরণের দুইটা রাশিমালা পেয়েছে, একটা এসি ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর, আর একটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। কোনটা ইউজ করবে বলো তো? ওমেগা স্কয়ার আর নাকি ভি স্কয়ার বাই আর? ভি আর আর বলা আছে, তাহলে ভি স্কয়ার বাই আর দিয়ে করে দাও, করো ক্যালকুলেশন গুলো একটু চেক করো। হ্যাঁ, আমি আর ডিটেইলসে যাচ্ছি না। এবারে দেখো পরের অঙ্কটা, 50 কেজি ভরের একটি বস্তুকে এত দীর্ঘ একটি সুতায় বেঁধে এক প্রান্তে বৃত্তপথে প্রতি সেকেন্ডে এতবার ঘোরানো হচ্ছে। এই যে প্রতি সেকেন্ডে যে এতবার ঘোরানো হচ্ছে, এখান থেকে কিন্তু তোমরা ওমেগা বের করতে পারো। কোন সমীকরণ ইউজ করে বলো তো? এরা অন্যভাবে করেছে, কোন সমীকরণ ইউজ করে? n1 বাই, হ্যাঁ, 2 বাই n বাই t। ঠিক আছে, সেখান থেকে ওমেগা পেয়ে যাবা, আর এখানে আর ব্যাসার্ধ বলা আছে। তাহলে ক্যালকুলেশন করলে কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর, সাথে সাথে ভর দ্বারা গুণ করলে কেন্দ্রমুখী বল পেয়ে যাবে। ক্লিয়ার সবাই?
জি স্যার। করো, হ্যাঁ অঙ্কগুলো ক্যালকুলেশন তোমরা করে নিবে। একইভাবে পাখার একটা অঙ্ক এখানে করে দেওয়া আছে, যেটা অলরেডি আমি করেছি, এই অঙ্কগুলো তোমরা একটু দেখবে। এবারে গুরুত্বপূর্ণ আরো একটি টপিক দেখো, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার উলম্ব বৃত্তাকার গতি। আমরা যে মানে বৃত্তাকার গতি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার গতি। আমার হাতটা দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার। আচ্ছা বলো তো এটা কি হচ্ছে, বলো তো এটা উলম্ব নাকি ভূমির সাথে আনুভূমিক, বলো তো। এটা আনুভূমিক। 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 আর এইটা কি বলো? উলম্ব ভূমিক। এইটা এটা হচ্ছে উলম্ব। উলম্ব বৃত্তাকার গতি। এই উলম্ব বৃত্তাকার গতি এটা আবার দুই প্রকারের আছে। এটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন, আর একটা হচ্ছে ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন। ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন বলতে বোঝানো হয় যে সকল পয়েন্টে বেগের মান কি থাকবে, একই থাকবে, দ্রুতির মানটা একই সব জায়গায় একই থাকবে। কিন্তু নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন এর অর্থ হলো যে সকল পয়েন্টে দ্রুতির মানটা তোমার কি হবে, আলাদা আলাদা, থাকবে। ভিন্ন ভিন্ন হবে। তো আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন। আর ইউনিফর্ম হলে কি হবে, আমি কিন্তু বলে দিলাম যে সকল পয়েন্টে দ্রুতির মান কি থাকবে, সেম থাকবে। কিন্তু নন ইউনিফর্ম সমান থাকবে। ভার্টিক্যাল সার্কুলার মোশন হলে সকল পয়েন্টে দ্রুতির মানটা কি হবে, আলাদা আলাদা হবে। তো একটা বস্তুকণা ধরো এই উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে। তো কোন একটা মুহূর্তে আমরা তার অবস্থান ধরে নিলাম এ তে। বলো তো এ তে থাকলে তার ওজন কোন দিকে কাজ করবে, বলো তো। খাড়া নিচের দিকে, খেয়াল করো। নিচের দিকে। আচ্ছা এখন এটা অ্যাঙ্গেল তৈরি করেছে, দেখো তোমার নরমালি কোন একটা বস্তুকে যদি সুতায় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই অবস্থায় থাকবে, তাই না, নিচের দিকে এই অবস্থায় থাকবে। তাহলে এই রেখার সাথে কত অ্যাঙ্গেলে সে অবস্থান করছে, এখন থিটা অ্যাঙ্গেল অবস্থান করছে। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা ডটেড একটা লাইন টেনে দেওয়া হলে এই ডটেড লাইনের সাথে এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেটাও কি হবে, থিটা হবে। তাহলে এই ওজনটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা এমজি কস থিটা আর আরেকটা এই বরাবর একটা উপাংশ তৈরি হবে, যেটা আমি দেখাই নাই, এটা হবে এমজি সাইন থিটা। আচ্ছা এখন বলো তো বস্তুকণাটা যখন এ তে থাকবে, খেয়াল করে একটু ভালো করে বুঝো, বস্তুটা যখন এ তে থাকবে তখন তোমার তার ওজনের একটা উপাংশ এমজি কস থিটা কোন দিকে কাজ করছে, এই এ বিন্দু থেকে বাহিরের দিকে। কিন্তু তুমি এই বস্তুটাকে সুতোয় বেঁধে ঘুরাচ্ছ তুমি, তাহলে এই সুতার একটা টান থাকবে, তো সেই টানটা কোন দিকে কাজ করবে বলো তো, কেন্দ্রের দিকে। তাহলে এই টানটাকে নামকরণ করা হয়েছে টিএ, অবস্থান অনুসারে নামকরণ করেছি আমরা টিএ। এতে যেহেতু অবস্থান করছে এই জন্য এতে অবস্থানের কারণে সুতার টান হচ্ছে টিএ। তাহলে বলতো এই এ বিন্দুতে আর স্যার এমজি সাইন থিটা। এমজি সাইন থিটাটা, এমজি সাইন থিটাটা আমরা দেখাই না, এমজি সাইন থিটার কারণে এই কণাটা সাম্যাবস্থায় যাবে, এই অবস্থানে যাবে। ও আচ্ছা। আচ্ছা আর এই এমজি কস থিটাটা কি করবে, এই টানটাকে নিষ্ক্রিয় করবে, প্রশমিত করবে। আচ্ছা তাহলে এখন আমরা বলতে পারি না বলতো টিএ যেদিকে, এমজি কস থিটা কোন দিকে, তার বিপরীত দিকে। তাহলে এই এতে যখন বস্তুটা থাকবে তখন তার উপরে ক্রিয়াশীল যে নিট বল, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেটা কি হবে, একটা থেকে আরেকটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে এটা তো আর ব্যাখ্যা দেওয়া লাগবে না, দুটা বিপরীত দিকে কাজ করছে, এই জন্য টিএ মাইনাস এমজি কস থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এফ। এই এফটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলের রাশিমালা আমরা কি শিখে এলাম এম ভি স্কয়ার বাই আর। সকল পয়েন্টের দ্রুতির মান আলাদা বলে এখানে নামকরণ করেছি ভি এ। তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেশন করে দেখো টিএ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এটা ক্লিয়ার হয়েছে? দেখো তো সমীকরণটা কিভাবে এলো। জি স্যার। তাহলে এটা আমরা এ পয়েন্টে মানে যে কোনো অ্যাঙ্গেল অবস্থান করলে, উলম্ব বৃত্তাকার গতির ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেল অবস্থান করলে টান কত হবে সেটা আমরা এই সমীকরণ ব্যবহার করে বের করব। এখন বলো তো এই বস্তু কোণটা যখন ই তে থাকবে, খেয়াল করো এই বস্তুটা যদি ই তে থাকে তখন এই থিটা অ্যাঙ্গেলটা কত হবে? স্যার কুইক রেসপন্স করো। এই এর সাথে সাপেক্ষে তো অ্যাঙ্গেল, তাহলে বস্তুটা যখন এ থেকে ই তে থাকবে তখন অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তো এখন বলো তো cos 0 ডিগ্রি মানে কত? কুইক রেসপন্স করো, এটা এই সূত্রটা বারবার ব্যবহার করো। cos 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে ফাইনালি ই বিন্দুতে টান তাহলে কত হচ্ছে বলো? টি ই ইজ ইকুয়াল টু কি হবে বলো? এম ভি স্কয়ার আর প্লাস এম জি ইকুয়াল টু এম ভি এর জায়গায় কি লিখবে স্যার? দেখতে লিখো। এত দুর্বল হলে হয়, রেসপন্স করো না কেন? সকল পয়েন্টের দ্রুতির মান কি একই না আলাদা? নন ইউনিফর্ম। আলাদা। তাহলে কি লিখবে? ভি এর জায়গায় কি লিখতে হবে? ভিই। তাহলে এম ভি স্কয়ার ডিভাইডেড আর প্লাস এম জি। তাহলে আমরা ই পয়েন্টে টান পেয়ে গেলাম। বলো বি পয়েন্টে টান বের করবো, অ্যাঙ্গেল কত ডিগ্রি? কুইক রেসপন্স করো, এই সমীকরণটা বারবার 90 ডিগ্রি। তাহলে এই যে দেখো cos 90 মানে হচ্ছে 0। তাহলে আমরা বি পয়েন্টে টান পেয়ে যাচ্ছি এম ভি স্কয়ার ডিভাইডেড আর। ক্লিয়ার হয়েছে? এভাবে যে কোনো পয়েন্টে টান বের করা যাবে না। সি তে গেলে টান কি হবে? অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 এই যে দেখো mg cos 180 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু -1, তার মানে মাইনাস mg তৈরি হচ্ছে।
আর সি পয়েন্টের বেগটা এখানে অ্যাপ্লাই করতে হবে। একইভাবে ডি পয়েন্টে খেয়াল করো, ডি পয়েন্টে তুমি যখন আসছো তখন তোমার টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 270 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হচ্ছে তোমার সব জায়গায় আমরা ইউজ করছি, করে যে কোনো পয়েন্ট আমরা কি বের করছি, টান বের করছি। দেখো তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে, উলম্ব বৃত্তাকার গতির ক্ষেত্রে নন ইউনিফর্ম মানে অসম উলম্ব বৃত্তাকার গতি, সেক্ষেত্রে যে কোনো পয়েন্ট আমরা টান বের করতে পারবো কিনা একটু আমাকে ইনশিওর করো। এই সমীকরণটা মনে রাখবে সবসময়, এই সমীকরণটা মনে রাখবে, এই সমীকরণটা মনে রাখবে। তাহলে বলো তো টান সবচেয়ে বেশি কোথায় হচ্ছে বলো? আমরা বেশ কয়েকটা সমীকরণ পেয়ে ই বিন্দুতে। ই বিন্দুতে কিন্তু টান সবচেয়ে বেশি। এরপরে তোমার তার মানে ই বিন্দুতে টান সবচেয়ে বেশি কেন? কেননা ই বিন্দুতে তোমার বেগের মানটা সবচেয়ে বেশি। তাহলে এবারে ই থেকে যদি উপরের দিকে যেতে থাকে তাহলে বেগের মান কি হতে থাকে? উলম্ব বৃত্তাকার গতির ক্ষেত্রে এটা উপরের দিকে যেতে থাকলে বেগের মান কমতে থাকবে। তো বেগের মান কমতে থাকার কারণে তাহলে তার টানও কি হতে থাকবে? কমতে থাকবে। তার মানে ই পয়েন্টে টানটা হচ্ছে ম্যাক্সিমাম। এরপরে ই থেকে উপরের দিকে যেতে থাকলে টান কমতে কমতে তোমার সি তে এসে কি হবে বলো? টানটা সবচেয়ে কম হবে। সবচেয়ে কম হবে। তাহলে ডি আর বি তে টানটা কি হবে? মোটামুটি মাঝামাঝি একটা মান তৈরি হবে, মধ্যমান তৈরি হবে। তো এই ই বিন্দুটাকে বলা হয় সর্বনিম্ন অবস্থান, আর সিটাকে বলা হয় সর্বোচ্চ অবস্থান, আর ডি বা বি কে বলা হয় কি বলবো বলো? মধ্যাবস্থান। তাহলে যে কোনো পয়েন্টে যদি আমি টান বের করতে চাই, বের করতে বলি, তাহলে এই সমীকরণগুলো ব্যবহার করে বের করা যাবে কিনা একটু আমাকে বলো। জি স্যার। তার রিলেটেড একটা অঙ্ক আমি এখানে নিয়ে আসছি। দেখো এই যে 2 কেজি ভরের একটি বস্তুকে এত দীর্ঘ একটি সুতোয় বেঁধে উলম্ব বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। আচ্ছা বলো তো, এত সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, বলো তো এটা কি এই যে আমি যেখানে লিখেছিলাম নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন নাকি ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন? ইউনিফর্ম ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন। তখন কিন্তু আর এই যে বিভিন্ন পয়েন্টে যে তুমি বেগ দিয়েছো ভি এ, ভি বি, ভি সি, এইগুলো কি দিবে নাকি সকল পয়েন্টে বেগের মান একই থাকবে? গতির মানটা একই থাকবে। হ্যাঁ একই থাকবে, ওটা হচ্ছে ইউনিফর্ম। তাহলে এই ভি এর মানটা সবসময় একই থাকবে। আর ব্যাসার্ধ কত বলা আছে, তাহলে তুমি ক্যালকুলেশন করে তোমার এই যে ই কে বলা হচ্ছে সর্বনিম্ন অবস্থান, বি বা ডি কে বলা হয় মধ্যাবস্থান, আর সি কে বলা হয় সর্বোচ্চ অবস্থান। তাহলে এই যে উপরে যে সমীকরণগুলো আমরা পেলাম, এই যে এটাই হচ্ছে তোমার এই যে এই টি ইকুয়াল টু যে নিচের পয়েন্টে টানটা, এভাবে তুমি যে কোনো পয়েন্টে টান কি সমীকরণগুলো ব্যবহার করে তোমরা ক্যালকুলেশনটা করে নিবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, আর এখানে দুইটা ইউনিফর্ম সার্কুলার মোশন আর নন ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা পার্থক্য আমি এখানে লিখেছি, সময় নাই এখনই কেটে যাবে হয়তো, এগুলো একটু দেখবে তোমরা। হ্যাঁ, ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে এটি দ্বারা কি বোঝানো হচ্ছে? কোনটা দ্বারা? টানের ত্বরণ এটি স্যার। এটি হচ্ছে স্পর্শী ত্বরণ, মানে এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এই যে তোমার বৃত্তের ব্যাসার্ধ বরাবর যে বেগটা কাজ করছে, এই যে স্পর্শক বরাবর যে বেগ কাজ করে